আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমি মোহাম্মদ আকবর হোসেন স্বাগত জানাচ্ছি আমেরিকার টেনেসি অঙ্গরাজ্যে। আহ, 7-8টা সহজ উপায়ে কিভাবে আমেরিকায় আসতে পারেন সেটা নিয়েই আজকে মূলত কথা বলবো। মূল কথায় যাওয়ার আগে যেটা বলে রাখা ভালো, আমি ভালো উপস্থাপক নই। যে তথ্যগুলো আমি শেয়ার করব খুব টেকনিক্যাল তথ্য এগুলো। আমি বিভিন্ন আমেরিকান ইমিগ্রেশনের ওয়েবসাইট থেকে তথ্যগুলো কালেক্ট করা। বাট যেহেতু আমি যেহেতু খুব ভালো উপস্থাপক নই, তার জন্য খুবই অগোছালো ওয়েতে আমি এগুলা বলবো। তো সে যাই হোক, তো আমেরিকা ইমিগ্রেন্ট বিল্ড একটা দেশ। মানে আমেরিকাটা আসলে ইমিগ্রেশনে বানাইছে। আপনারা জানেন যে কলাম্বাস ইতালি থেকে জাহাজে করে এসে এই আমেরিকা আবিষ্কার করছেন। তার মানে এটা বাইরের লোক এখানে এসেই আমেরিকা আবিষ্কার করছেন এবং আমেরিকাকে গ্রেট, ওই যে ট্রাম্প যে বলে যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, সেই আমেরিকাকে গ্রেট অ্যাগেন হোক, আগে হোক পরে হোক, সেটা ইমিগ্রেন্টই করছে কিন্তু। তো যেহেতু এটা ইমিগ্রেন্ট নির্ভর একটা দেশ, তার জন্য এখানে ইমিগ্রেন্ট পিপল লাগবেই। অতীত থেকে এখন এবং ভবিষ্যৎ পর্যন্ত লাগবেই। তো যেমনটি বললাম, যেহেতু আমেরিকা ইমিগ্রেন্ট বেসড একটা দেশ, আমেরিকাতে ঘাস কাটার লোক থেকে বিজ্ঞানী পর্যন্ত প্রতিটা ব্যক্তি, প্রতিটা প্রফেশনাল মানুষ এখানে দরকার। টয়লেট ক্লিন করা শুরু টয়লেট ক্লিন করা শুরু থেকে একদম হসপিটালে অপারেশন করা পর্যন্ত সব ধরনের লোকে কিন্তু এদের দরকার হয়। দোকান চালানো থেকে শুরু করে বিমান চালানো, সব ধরনের লোকই এখানে দরকার হয়। ছাগল চড়ানো শুরু করে উঁট চড়ানো, সব ধরনের লোকই কিন্তু এখানে দরকার হয়। বাট যার যার অবস্থান থেকে যদি মানুষ জানে যে কীভাবে আসবে, কে কীভাবে আসতে পারে, তাহলে অনেকের ক্ষেত্রে হয়তো বা আসাটা অনেক ইজি হয়ে যাবে। তো আমি প্রথমে যে ক্যাটাগরির ভিসা নিয়ে কথা বলবো সেটা হলো ইবি। ইবি হলো এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশন, ইমিগ্রেন্ট ভিসা বা এরকম। ইবির 5টা সিরিজ আছে, ইবি 1, ইবি 2, ইবি 3, ইবি 4, ইবি 5। এর বাইরে আরও 2-3টা ইস্যু নিয়ে আমি কথা বলবো। তো এই যে ইবি সিরিজটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, তাহলে আপনি কোন ক্যাটাগরিতে আমেরিকায় আসতে পারবেন, অথবা কোনোভাবে ভিজিট ভিসা এখানে এসে কিভাবে আপনি বৈধ হতে পারবেন, সেটার একটা ইনসাইট এই ভিডিও থেকে পাবেন। তো সবার প্রথমে আমি ইবি 1 নিয়ে কথা বলবো। ইবি 1, এমপ্লয়মেন্ট বেসড ভিসা 1। তো ইবি 1 এটা মূলত বিজনেস এক্সিকিউটিভ এবং ম্যানেজার যারা, তাদের জন্য প্রযোজ্য। আর একটু ক্লিয়ার করে যদি বলি, এক্সট্রা অর্ডিনারি অ্যাবিলিটি অথবা স্কিল্ড পার্সন যারা, তারাই মূলত ইবি 1-এর মাধ্যমে আসতে পারে। এখানে এই যে কথাগুলো শুনে আপনারা ভয় পাবেন না যে আমি তো খুব ভালো শিক্ষিত নই, না। ইবি 1 ইটস অ্যাবাউট ট্যালেন্ট, নট অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান। বাংলায় যদি বলি, ইবি 1 হলো আপনার ট্যালেন্ট, আপনার প্রতিভা। খুবই এক্সট্রা অর্ডিনারি কিছু যদি প্রতিভা থাকে, তাহলে আপনি আসতে পারবেন। আপনার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অনেক ক্ষেত্রে মুখ্য না। তো যেটা বলা হয়েছে, এই যে এক্সিকিউটিভ, ম্যানেজার, এক্সট্রা অর্ডিনারি অ্যাবিলিটি বা স্কিল্ড, এটা তার মানে আপনি আপনার জায়গা থেকে খুবই স্কিল্ড, এক্সেলড এবং লিডার আপনি আপনার এক্সপাট্রিয়েট এরিয়াগুলোতে। এখন এটা মূলত এলিজিবিলিটি কী, আপনি কীভাবে বুঝবেন যে আপনি এই ক্যাটাগরিতে আসতে পারেন। আমার কথাগুলো থেকে অলরেডি বুঝতে পারছেন যে এটা হলো, যেমন আপনি কি প্রুফ কী, মানে এটা আপনি কীভাবে প্রুফ করবেন। যেমন একটা হতে পারে আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছেন, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, হ্যাঁ, যেটাকে বলা যায় ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল অ্যাক্লেম। কিসের জন্য? এক্সট্রা অর্ডিনারি অ্যাবিলিটির জন্য, এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু করার জন্য, শো করার জন্য। এটা হতে পারে আপনি বর্তমান প্রফেশন থেকে করছেন, হতে পারে সায়েন্টিফিক কোনো একটা এরিয়াতে করছেন, হতে পারে আপনি আপনার বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে করছেন। হ্যাঁ, তার মানে আপনার এই যে আপনি যে খুবই এক্সট্রা অর্ডিনারি কিছু, এটা কীভাবে প্রুভ হবে যে আপনি ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল রিকগনিশন আছে সেটার জন্য। এরপরে আপনি কোনো বিভিন্ন অ্যাসোসিয়েশন, ডিসিপ্লিনের মেম্বারশিপ, ইনভাইটেড মেম্বারশিপ অথবা মেম্বারশিপ। এমন হতে পারে আপনি মেম্বারশিপ আগে ছিলেন, এখন না, বাট মেম্বারশিপ, হ্যাঁ, ওয়ার্ল্ড রিনাউন্ড অথবা ন্যাশনালি রিনাউন্ড অ্যাসোসিয়েশন অথবা বিভিন্ন ডিসিপ্লিনের যেই মেম্বারশিপ থাকে। যেমন আমাদের ক্লিনিক্যাল সাইকোলজি, বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি, ডাক্তারদের জন্য বিএমডিসি বা এরকম, হ্যাঁ, আরও অনেকগুলো যে
অ্যাসোসিয়েশন আছে সেগুলোর মেম্বারশিপ থাকতে হবে আপনার। এরপর আপনার পাবলিকেশন থাকতে পারে, ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল পাবলিকেশন। আপনি জাজ হিসাবে কাজ করতে পারেন, এটা ইন্ডিভিজুয়াল হতে পারে, প্যানেলের অন্তর্ভুক্ত হতে পারে। আপনার ইনোভেশন, যেটা নিয়ে অলরেডি বলছি, আপনার আবিষ্কার আছে, হ্যাঁ, কৃষিক্ষেত্রে আবিষ্কার, বিজ্ঞানের ক্ষেত্রে আবিষ্কার, আপনার বিজনেসের ক্ষেত্রে আবিষ্কার, এরকম যদি বিষয়গুলো থাকে তাহলে আপনি EB1-এ আবেদন করতে পারবেন। আরও যদি কিছু বলি, আপনার অর্থাৎ আপনার কমার্শিয়াল সাকসেস খুবই হাই লেভেলের, তাহলে আপনি EB1 ভিসায় আবেদন করতে পারবেন। এরপর আসি EB2। EB2টা EB1-এর পরের ধাপ। এখানে যেটা হলো EB2, যেটা এটা অনেকটা আসলে ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েবার, মানে আমেরিকার ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েবার। অর্থাৎ আপনার স্কিল, আপনার দক্ষতা, আপনার এডুকেশন, আপনার যে এক্সেপশনাল অ্যাবিলিটি, সেটা আমেরিকার ইন্টারেস্ট, মানে আমেরিকায় এই ধরনের প্রফেশন ব্যক্তি দরকার, তখন তারা এই EB2-র আওতায় এখানে আমেরিকায় আসতে পারেন, অথবা কোনোভাবে ভিজিট ভিসা এসেও আপনি যদি আপনাকে এই ক্যাটাগরির মধ্যে মনে করেন তাহলে আপনি আবেদন করতে পারেন। হ্যাঁ, এখন আপনি কীভাবে বুঝবেন যে আপনার এক্সেপশনাল অ্যাবিলিটিগুলো তাহলে আসলে কী কী, জাস্ট আমি সংক্ষেপে যদি একটু বলি যে এক্সেপশনাল অ্যাবিলিটি এটা হতে পারে আপনার সায়েন্সের ক্ষেত্রে, আর্টসের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে, কোনো ইনোভেশনের ক্ষেত্রে, এগ্রিকালচারের ক্ষেত্রে, জাস্ট আপনার অ্যাবিলিটিটা এক্সেপশনাল। এটা আপনি একাডেমিক ক্ষেত্রে হতে পারে, আপনার প্রফেশনাল ক্ষেত্রে হতে পারে, হ্যাঁ। আপনার এটার জন্য আপনার লাইসেন্স, আপনি যে প্রফেশন আছে সেটার জন্য আপনার লাইসেন্স থাকতে হবে। আপনি এটার জন্য খুব হাইলি পেইড হচ্ছেন, সেটার জন্য আপনার স্যালারি এভিডেন্স থাকতে হবে। সে একইভাবে মেম্বারশিপ থাকতে হবে প্রফেশনাল অ্যাসোসিয়েশনগুলোতে, এবং আপনার রিকগনিশন থাকতে হবে। অ্যাগেন এখানে রিকগনিশন, যেটা ইন্টারন্যাশনাল, ন্যাশনাল হোক, বিভিন্ন অর্গানাইজেশন থেকে হোক। তার মানে মোটামুটি EB2 এবং EB1 অনেকটা কাছাকাছি, বাট EB1টা খুব হাইলি এক্সেপশনাল, যেটাকে বলে। এরপরে যেটা সবচেয়ে ইজি এবং বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ যে ক্যাটাগরিতে মূলত আবেদন করে থাকে, বা যে ক্যাটাগরিতে এখানে গ্রিন কার্ড পেয়ে থাকে, আমি একটা কথা বলতে ভুলে গেছি, এই যে EB1, এটা কিন্তু আপনার একই সাথে ওয়ার্ক পারমিট এবং গ্রিন কার্ড দুইটাই কিন্তু, হ্যাঁ। তো যেমনটি বললাম, EB3 এবং এই ক্যাটাগরিতেই কিন্তু বাংলাদেশ থেকে যারা ভিজিট ভিসায় আসে বা স্টুডেন্ট ভিসায় আসে, তারা এই ক্যাটাগরিটা থেকেই তারা আবেদন করে গ্রিন কার্ড এবং ওয়ার্ক পারমিট পায়। তো এই EB3 কি, এটা হলো আসলে স্কিল্ড ওয়ার্কার, মানে স্পেসিফিক প্রফেশনে অথবা স্পেসিফিক একটা স্কিল্ড আছে আপনার, তাহলে আপনি এই ভিসাতে আবেদন করতে পারবেন। আপনি স্পেসিফিক কোনো প্রফেশনাল, আমি এক্সপ্লেন করতেছি, প্রফেশনাল স্পেসিফিক যে কোনো ব্যাকগ্রাউন্ডে প্রফেশনাল, আপনি এটাতে আবেদন করতে পারবেন। ইভেন আপনি কোনো আনস্কিল্ড ওয়ার্কার, যেমন ওই যে আপনার এখন ঘাস কাটতে, তেমন তো স্কিল দরকার নেই, হ্যাঁ। তারপর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে, তেমন তো একটা স্কিল্ড, ওই লেভেলের স্কিল দরকার নেই, মানে লেবার টাইপ স্কিল দরকার, এই জন্য এটাকে বলা হয় আনস্কিল্ড ওয়ার্কার। তো স্কিল্ড ওয়ার্কার কি, এখানে স্কিল্ড ওয়ার্কার কাদেরকে বলা হয়, যারা 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে এবং এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে, ট্রেনিং আছে, হ্যাঁ। এবং যেটা বলা হয়ে থাকে যে ইভেন আপনি HSC পাস হলেও যদি আপনার 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, আপনার ট্রেনিং থাকে, আপনার এক্সপিরিয়েন্স থাকে, পাশাপাশি জব অফার ইউএসের কোনো অর্গানাইজেশন থেকে, কোনো কোম্পানি থেকে, কোনো ব্যবসা প্রতিষ্ঠান থেকে আপনার জব অফার আছে, এবং যেটা বলা হয়ে থাকে ওই স্কিল্ডের লোক আমেরিকাতে অ্যাভেলেবল না। তো আমেরিকাতে অ্যাভেলেবল না, বিশেষ করে বাইরের যারা আমেরিকায় বিজনেস করে, আমেরিকা যারা লোকাল আমেরিকান বা মানে পিওর আমেরিকান, তারা অনেকগুলো কাজ কিন্তু ইজিলি করে না। যেমন গ্যাস স্টেশনে কাজগুলো আমেরিকানরা করে না, বিভিন্ন দোকানপাটের বিজনেসগুলোতে আমেরিকানরা করে না, খাবারের হোটেলে আমেরিকানরা করে না। তো এই সমস্ত জায়গায় কিন্তু বাংলাদেশি যে সমস্ত মালিক বা অন্যান্য দেশের যে সমস্ত মালিক, তারা কি করে EB3-র মাধ্যমে লোকজন নিয়ে নেয়। তার মানে এটা কিন্তু এই জবগুলোর জন্য আমেরিকান লোকরা অ্যাভেলেবল না। এরপরে প্রফেশনালের কথা যদি বলি, অনেক স্টুডেন্ট আমেরিকায় এসে পড়াশোনা শেষ করে তারা এই প্রফেশনালসের ক্যাটাগরিতে EB3-তে ভিসা অনেক সময় পেয়ে থাকে। যেমন এখানে ওই যে আপনার আমেরিকাতে এডুকেশন, ব্যাচেলর ডিগ্রি, যেটা এখানে, অর্থাৎ এখানে আপনি ব্যাচেলর ডিগ্রি আছে, কোনো একটা এডুকেশন আছে, এবং আপনার ইকুইভ্যালেন্ট
ইকুইভ্যালেন্ট এক্সপিরিয়েন্স আছে, অথবা ওই জবে প্রবেশ করার জন্য আপনার এন্ট্রি রিকোয়ারমেন্ট আছে, মানে ঢোকার জন্য রিকোয়ারমেন্টগুলো আছে কোন জবে, যেটা ইউএসের যে কোম্পানি বা যে বিজনেস প্রতিষ্ঠান বা যে অর্গানাইজেশন আপনাকে জব দিতে চায়, তাদের ওই জব করার জন্য আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডও থাকতে হবে, আমেরিকার এডুকেশন, এবং আপনার ওই ওই জবে প্রবেশ করার জন্য এন্ট্রি লেভেলের আপনার অভিজ্ঞতাগুলো, মানে রিকোয়ারমেন্টগুলো। একটা কথা বলে রাখি, আমেরিকাতে কানাডা এবং ইসরায়েল এই দুই দেশের এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ডটা, ডিগ্রিটা, কোয়ালিফিকেশনটা তারা অ্যাকসেপ্ট করে, অন্য কোনো দেশের এডুকেশনাল কোয়ালিফিকেশন তারা অ্যাকসেপ্ট করে না। যেমন আমি চমৎকারভাবে এই ক্যাটাগরিতে এখানে EB-3 ভিসা পেতে পারতাম, অথবা এর আগের ক্যাটাগরিতে, যেহেতু আমি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে জব করছি, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, আমেরিকাতে মেন্টাল হেলথের অনেক রিকোয়ারমেন্ট, বাট আমার বাংলাদেশি এডুকেশনটা এখানে অ্যাকসেপ্টেবল না। আচ্ছা, এরপর লাস্ট হলো আনস্কিল্ড ওয়ার্কার। এটা হলো আপনি আনস্কিল্ড লেবারিং কাজ করার জন্য ক্যাপাবল, যেমন ওই যে একটু ফিজিক্যালি যে কায়িক শ্রমের যে কাজগুলা, ঘাস কাটা, তারপরে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো করা, তারপরে কনস্ট্রাকশনের কাজগুলো করা, হ্যাঁ, বিভিন্ন প্লাম্বারিং কাজগুলো করা, হ্যাঁ, গাড়ির গ্যারেজের কাজগুলো, না সরি, গ্যারেজ এটা স্কিল্ডের কাজ। তো এই কিছু কিছু কাজ আপনি মানে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন বা আপনাকে হাইলি স্কিল দরকার নাই, ওই লেবারিং কাজগুলো করার জন্য এই আনস্কিল্ড ওয়ার্কার্সের অধীনে EB-3-তে আবেদন করা যাবে। এরপরে যেটা হলো EB-4, হ্যাঁ, EB-4 এটা হলো মূলত কাদের জন্য, যারা রিলিজিয়াস ওয়ার্কার, মানে রিলিজিয়াস লিডার যারা আছে, যেমন ইমাম, মাদ্রাসা শিক্ষক, তারপরে ওই যে এটা শুধু যে ইমাম মুসলিম রিলিজিয়াস সেটা না, হিন্দু, বৌদ্ধ, বিভিন্ন ধর্মের যে সমস্ত লিডাররা আছে, গুরুরা আছে, তারা এই EB-4-এর মাধ্যমে আমেরিকায় আসতে পারেন, অথবা কোনোভাবে ভিজিট ভিসা এসে এই EB-4-এর মাধ্যমে আপনি এখানে গ্রিন কার্ড অথবা ওয়ার্ক পারমিট পেতে পারেন। আরও যারা আছে যেমন ব্রডকাস্টার সেটা আপনারা জানেন, যেমন এডিটর, রাইটার, রিপোর্টার, প্রডিউসার, নিউজ প্রেজেন্টার, আমি জানি না ইউটিউবাররা এই অধীনে পড়বে কিনা। এরপরে আছে আপনার যেমন কিছু স্পেসিফিক কিছু সার্টেন ফিজিশিয়ান, মানে কিছু কিছু ডক্টর যারা খুব হাইলি কোয়ালিফাইড না, কিন্তু এখানে এসে যে কোনো হসপিটালে তারা MD রিলেটেড কাজগুলো করতে পারবে, তারাও কিন্তু EB-4-এর মাধ্যমে আসতে পারে। আবার আরেকটা যেটা বলা হয়ে থাকে যে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের যে এমপ্লয়ি যারা, তারাও EB-4-এর মাধ্যমে এখানে আসতে পারে, যেটা আমার ক্ষেত্রে প্রযোজ্য, বাট অপরচুনিটিটা খুবই ইম্পর্ট্যান্ট। এরপর হলো আর্ম ফোর্সেস মেম্বার, মানে আমেরিকার বা বিভিন্ন দেশে আর্ম ফোর্সে যারা জব করে বিভিন্ন বাহিনীতে, তারাও কিন্তু এই EB-4-এর মাধ্যমে আমেরিকায় আসার একটা সুযোগ থাকতে পারে। লাস্ট যেটা সেটা হলো EB-5। এটা হলো ইমিগ্রেন্ট ইনভেস্টর ভিসা, অর্থাৎ আপনি আমেরিকায় খুব বড় একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে আপনি এখানে থাকার এবং গ্রিন কার্ড আপনি পেতে পারেন। এবং যেটা হলো ইনভেস্ট করতে হবে আপনাকে কমার্শিয়াল এন্টারপ্রাইজগুলোতে, হ্যাঁ, এবং আপনি এখানে ইনভেস্ট করতে হবে, এবং আমেরিকান কমপক্ষে 10 জনকে ফুল টাইম আপনাকে এমপ্লয় করতে হবে, হ্যাঁ। এখন কত টাকা লাগে, যেমন এটা আগে কম ছিল, এখন একটু বাড়ছে, যেটা বলা হয়ে থাকে স্ট্যান্ডার্ড মিনিমাম হলো আগে $1 মিলিয়ন ছিল, এখন সেটা $1.8 মিলিয়ন, হ্যাঁ। তার মানে 1.8 মানে তার মানে প্রায় 20 কোটির মতো। আর মিনিমাম, যেটা একদম মিনিমাম ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে, আগে যেটা ছিল $5 লাখ, এখন সেটা $9 লক্ষ, হ্যাঁ। এবং এই টাকাগুলা আপনি বাংলাদেশ থেকে বা যেখান থেকে আনেন সাদা টাকা আনতে হবে, মানে ব্যাংকিং চ্যানেলে আনতে হবে। আপনি ওই যে এদিক সেদিক করে, এটাকে কি বলে না, মানি লন্ডারিং করে সেটা দিয়ে আনলে হবে না, আপনাকে এগুলো বৈধ উপায়ে এই টাকাগুলো এখানে নিয়ে আসতে হবে। এবং এটার ভিসা কস্ট, মানে যে EB-5-এর ভিসা কস্ট পড়বে আপনার প্রায় 21 থেকে 23,000 USD ডলার, হ্যাঁ। তো যেমন এই যে এখন এই যে ইনভেস্টমেন্ট যেটা হতে পারে, আপনার কর্পোরেশন হতে পারে, জয়েন্ট ভেঞ্চার হতে পারে, বিজনেস ট্রাস্ট হতে পারে, তারপরে আপনার হোল্ডিং, যে কোনো কোম্পানি হোল্ডিং হতে পারে, পার্টনারশিপ হতে পারে, তারপরে সলো প্রোপাইটারশিপনেস হতে পারে, হ্যাঁ, অর্থাৎ বিজনেস রিলেটেড যে কোনো জায়গায় আপনি এই যেগুলো করতে পারেন।
তো এতক্ষণ ইবি সিরিজের যে 5টা ক্যাটাগরি আপনারা শুনলেন অথবা ধারণা পেলেন, যে কেউ এই ক্যাটাগরিতে যেমনটি বললাম ওয়ার্ক পারমিট এবং গ্রিন কার্ড দুটোই পাবে, এবং সেটা পাওয়ার পর সম্ভবত যখন ইনিশিয়াল অ্যাপ্রুভাল হয় তখনই কিন্তু চাইলে স্পাউস এবং আনম্যারিড চিলড্রেন আন্ডার 21 যারা আছে তাদেরকে নিয়ে আসতে পারবেন আমেরিকাতে। তো এই যে এতক্ষণ যে তথ্যগুলো আমি শেয়ার করলাম সেগুলো যদি আপনারা আরও ভালোভাবে জানতে চান তাহলে ইউএসের সিটিজেন অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের এই ওয়েবসাইটে আপনারা গিয়ে আরও বিস্তারিত ভালোভাবে বুঝতে পারবেন, অথবা আপনি ইন্টারনেটে ঘাটাঘাটি করলে আরও অনেক তথ্য পাবেন। তো এই ভিতরের 5টা ওয়ে বাদেও আরও কয়েকটা উপায়ে আপনি আসতে পারেন, যেমন একটা হলো ভিজিট ভিসা। ভিজিট ভিসা আসাটা অনেকের জন্যই খুব সহজ যারা ট্রাভেলিং করেন বিভিন্ন দেশে, এবং ভিজিট ভিসায় কিভাবে আবেদন করবেন কি কি বিস্তারিত নিয়ে আমার এই ভিডিওটা দেখতে পারেন। এটার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে অথবা কমেন্টে দিয়ে দেব। এর বাইরে আরেকটা অপশান, বাংলাদেশ থেকে মোটামুটি ভালো পরিমাণ মানুষজন আসে, সেটা হলো স্টুডেন্ট ভিসা। এবং স্টুডেন্ট ভিসায় এসে এখানে অনেকেই খুবই গাড়ি বাড়ি বা খুব সেটেল হচ্ছেন, আমি নিজের চোখেই দেখা। এবং এই স্টুডেন্ট ভিসা নিয়ে আমি আলাদা ভিডিও হয়তো বা দেবো যখন আমি ভালো পরিমাণ তথ্য কালেক্ট করতে পারবো। এর বাইরে আরেকটা যেটা সেটা হলো খুবই সহজ, সেটা হলো আমেরিকায় থাকে এরকম কারোর সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়া। আমার কাছে এটাই মনে হচ্ছে খুবই সহজ। যারা ইয়াং আছেন এবং এখনও আনম্যারিড আছেন তারা অনলাইনের মাধ্যমে চেষ্টা করেন যে আমেরিকায় যারা থাকে এদের কারোর সাথে একটু লাইন বা একটু প্রেম ভালোবাসা করা, অথবা আমেরিকান কোনো জাস্ট বিবাহ বৈবাহিক সম্পর্কের মাধ্যমেও কিন্তু আমেরিকায় চাইলে আসতে পারেন। অর্থাৎ আমেরিকার কোনো সিটিজেন অথবা গ্রিন কার্ড হোল্ডারকে বিয়ের করার পর উনি চাইলেই নিয়ে আসতে পারবে। আর একটা ওয়ে, সেটা দীর্ঘদিন ধরে আপনারা জানেন, সেটা হলো চেইন ইমিগ্রেশন। মানে আপনার পরিবারে কেউ যদি আগের থেকে আমেরিকায় থাকে তাহলে যে যেমনটি বলো যে মানে একজন আসলে পর ওয়াইফকে নিয়ে আসে, ভাই বোনকে নিয়ে আসে, বাবা মাকে নিয়ে আসে, সেরকম ওয়ে তো আসতে পারেন। আর বাংলাদেশ থেকে আরেকটা ওয়ে ছিল, সেটা হলো ডিবি ভিসা, যেটা 2011-12 থেকে বাংলাদেশদের জন্য বন্ধ আছে। এবং এটা কেন বন্ধ, কবে নাগাদ চালু হতে পারে বা না পারে ডিবি ভিসা নিয়ে আমি আলাদা একটা ভিডিও পরে করব। তো আমি ভিডিওটা এখানেই শেষ করব। যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন কমেন্টস করবেন। আর আমি যে তথ্যগুলো শেয়ার করছি তথ্যগুলোর সোর্স আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি, এর বেশি আমার তেমন কিছু চেনা জানা নাই। অনেক সময় আমি ভিডিও দিই, আপনারা মনে করেন যে ওই তথ্যগুলো আমিই জানি বা আমি আপনাদেরকে ভিসার ব্যাপারে হেল্প করতে পারবো, আনতে পারবো। এটা একদমই ভুল ধারণা, এবং সেরকম কোনো অ্যাক্ট আমি আমার কথাবার্তার মাধ্যমে বা কমেন্টসের মাধ্যমে করতে চাই না। তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। যারা আমেরিকায় আসতে চান স্বপ্ন দেখুন, স্বপ্ন পূরণ করার চেষ্টা করুন, এদিকে প্রস্তুত করুন। অনেকেই আসতেছে, আপনিও চাইলে আসতে পারবেন যদি আপনি ওই যে এই ক্যাটাগরিগুলোর মধ্যে আপনি পড়েন। তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।